আমি ইরা। আমি থাকি বরিশালে। অনেক দিন ধরেই একটা নতুন বাসা খুঁজছিলাম। অবশেষে একদিন একটা বাসা পেলাম। আমার আর্থিক অবস্থার সাথে একদম মানানসই। আমি আর আমার মা সেই বাসাটায় উঠলাম। বাড়িটা ছিল দোতলা। আমি আর আমার মা থাকতাম নিচতলায়, আর উপরে থাকতো একটি পরিবার। সব কিছু ঠিকঠাক চলছিল, কিন্তু সমস্যা শুরু হলো রাত হলেই। আমি প্রায় রাত জেগে অফিসের কাজ করতাম, আর ঠিক তখনই দোতলা থেকে ভেসে আসতো ভয়ঙ্কর কিছু আওয়াজ। মনে হতো কেউ চিৎকার করছে, কেউ কাঁদছে, আর যেন কাচের কিছু ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। এটা কোনো সাধারণ পরিবারের ঝগড়া ছিল না, কিছু একটা খুবই অস্বাভাবিক, খুবই ভয়ঙ্কর। এই শব্দে না কাজ করা যেত, না ঘুমানো যেত। একদিন আমি মাকে জিজ্ঞেস করলাম, মা, তুমি কি এই আওয়াজগুলো পাও উপরতলা থেকে যে আসে? কোন আওয়াজ রে এরা? আমি তো কিছুই শুনিনি, মা বলল। আমি থমকে গেলাম। আমি শুনছি, কিন্তু মা কিছুই শুনছে না। এরপর টানা কয়েকদিন প্রতিদিন রাত 2টা থেকে 3টার মধ্যে একই ভয়ঙ্কর আওয়াজ। শেষমেশ আমি সিদ্ধান্ত নিলাম উপরে গিয়ে অভিযোগ করব। পরের দিন সকালে আমি দোতলায় গেলাম। অনেকক্ষণ বেল বাজানোর পর একজন ভদ্রমহিলা দরজা খুললেন। আমি সব খুলে বললাম যে এরকম আওয়াজে তো আসলে থাকা যায় না, খুবই অদ্ভুত আওয়াজগুলো হয়। মনে হয় উপরে কেউ চিৎকার করছে, কেউ কান্না করছে। এগুলো কীরকম ধরনের আওয়াজ, তাও রাত 2টা থেকে 3টা 4টা, এরকম গভীর রাতে। কিন্তু উনি যা বললেন তা শুনে আমি আরও অবাক হয়ে গেলাম। উনি বললেন, আমাদের বাসায় এমন কিছুই হয় না, আমরা খুবই সাধারণ মানুষ। আমি বিশ্বাস করতে পারছিলাম না, তাই আমি বললাম, আমি কি বাসার ভিতরে ঢুকে একটু দেখতে পারি? উনি হাসি মুখে বললেন, আসো। আমি ভিতরে ঢুকে যা দেখলাম সবকিছুই স্বাভাবিক ছিল। একজন অসুস্থ ভদ্রলোক শুয়ে আছেন, একজন তরুণী খুব শান্ত ভদ্রভাবে বসে আছে, আর একটা ছোট্ট বাচ্চা কিছু খেলনা দিয়ে খেলছে। কোথাও কোনো অস্বাভাবিকতা নেই। আমি আর কিছু না বলে নিচে চলে এলাম। কথা আর বাড়ালাম না, কিন্তু আমি খুবই অবাক ছিলাম, এটা কিভাবে সম্ভব। সব কিছু এত স্বাভাবিক, কিন্তু রাত হলেই মনে হয় সব খুবই অস্বাভাবিক হয়ে যায়। আমি রাতে ঘুমাতেও পারি না, এতটা আওয়াজ থাকে। তো যাই হোক, সেই রাতেই আবার শুরু হলো আবারও আওয়াজ। সেই আবার চিৎকারের আওয়াজ, আবারও কান্নার আওয়াজ, খুবই ভয়ঙ্কর আওয়াজগুলো। স্বাভাবিকভাবে এই আওয়াজগুলো সহ্য করা যায় না। তো এবার আমি ঠিক করলাম, প্রমাণ রাখতে হবে। আমি ফোনে রেকর্ডিং অন করলাম, সব আওয়াজগুলো রেকর্ড করতে শুরু করলাম। রেকর্ডিংটা আমার কাছে রাখলাম। আজান পড়তেই সব শব্দ একদম বন্ধ। আমি ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালেই আমি রেকর্ডিং নিয়ে আবার দোতলায় চলে গেলাম। সারা রাত ঘুমাতে পারিনি ঠিক মতো। এত আওয়াজের ডিস্টার্বের কারণে বিরক্ত হয়ে দোতলায় চলে গেলাম, যে কলিং বেল দিলাম। অনেকক্ষণ বেল বাজালাম, কেউ দরজা খুলছিল না। তো আমি ভাবলাম বাসায় কেউ আছে কি না। বলতে বলতেই কারেন্ট চলে গেল। আর সেদিন আবহাওয়াটা ছিল খুবই অদ্ভুত। সকাল হলেও মনে হচ্ছিল রাত, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছিল, আকাশ যেন মেঘে আচ্ছন্ন। তো কারেন্ট চলে যাওয়ার পর আমি কিছুটা ভয় পেয়ে গেলাম। তো আমি আমার ফোনের টর্চ লাইটটা অন করলাম। টর্চ লাইটটা অন করার সাথে সাথে দরজাটা একা একাই খুলে গেল। চারপাশে অন্ধকার হয়ে গেল। দরজা খোলাতে আমি ভিতরে ঢুকে গেলাম। বললাম, আন্টি, আপনি আছেন? কিন্তু কেউ কোনো উত্তর দিচ্ছিল না। আমি ভাবলাম বাসায় কি কেউ নেই, কিন্তু দরজা কেন খোলা?
বাসায় কেউ না থাকলে তো তালা দিয়ে যাওয়ার কথা। তো আমি ভিতরে ঢুকলাম। আমি ভিতরে ঢুকে থমকে গেলাম। চারদিকে শুধু ধুলো, মাকড়সার জাল, যেন বছরের পর বছর কেউ এখানে থাকেনি। কিন্তু আমি তো গতকালই এখানে এসেছিলাম। আমি খুবই অবাক হয়ে গেলাম। আমি ভাবলাম, না, এখানে আর এক মুহূর্তও থাকা যাবে না। সব কিছু কীভাবে এত চেঞ্জ হয়ে গেল এক রাতের মধ্যে, যেন একদম পুরনো বাড়ি। ঠিক তখনই আমি আবার সেই ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেলাম। মনে হলো কেউ সাহায্য চাইছে, চিৎকার করছে, কান্না করছে। আমি সাহস করে এবার ভিতরে এগোলাম। হঠাৎ দেখলাম একজন বৃদ্ধ হুইলচেয়ারে বসে আছেন। অন্ধকারে ঠিকমতো দেখা যাচ্ছিল না। আমি বললাম, আপনি ঠিক আছেন? আমি যখন টর্চের আলো ফেললাম, আমার শরীর জমে গেল। ওটা কোনো মানুষ না, ওটা একটা পচে যাওয়া বিভৎস মৃতদেহ। মুখটা পুড়ে গেছে, চোখ দুটো ফাঁকা। আমি ভয় পেয়ে দৌড় দিলাম। আমি দৌড় দিতে গিয়ে কিছুর সাথে আঘাত পেয়ে নিচে পড়ে গেলাম। আমি পিছনে তাকিয়ে দেখলাম যে আমি কি এমন ছিল যেটার মধ্যে আমি এভাবে আঘাত পেলাম। তো আমি দেখলাম নিচে আরেকটা মৃতদেহ, আর সেই মৃতদেহটা আর কারো নয়, ঠিক সেই ভদ্রমহিলার মতো যিনি গতকালকে দরজা খুলেছিলেন। কিন্তু তার মৃতদেহটা দেখে এমন মনে হচ্ছিল না যে সে আজকে মারা গেছেন। তার মৃতদেহটা অনেকটা পচে গিয়েছিল, মনে হচ্ছিল অনেক দিন ধরেই সে জীবিত নাই। তখন আমি এতটা ভয় পেয়ে গেলাম যে আমার মনে হচ্ছিল আমি সেখানে অজ্ঞান হয়ে যাব। তাই আমি আর এক মুহূর্তও দেরি করিনি, দৌড়ে নিচে চলে এলাম। আমি আমার মাকে খুঁজতে শুরু করলাম একতলায়, কিন্তু আমার মা কোথাও নেই। বাসার কোথাও আমি আমার মাকে পাচ্ছি না। আমি আরও ভয় পেয়ে গেলাম। আমি দৌড়ে থানায় গেলাম, সেই রেকর্ডিং প্রমাণটা সহকারে সাথে নিয়ে। থানায় গিয়ে পুলিশকে সব খুলে বললাম। পুলিশ বলল, এ কীভাবে সম্ভব, তোমার কাছে কোনো প্রমাণ আছে? আমি আমার রেকর্ডিংটা প্লে করলাম। রেকর্ডিংটা অন করার সাথে সাথে সেখানে কোনো চিৎকার বা বিভৎস ভয়ের কোনো আওয়াজ ছিল না, বরং ভয়ঙ্কর একটা কণ্ঠে একটা কথাই শোনা যাচ্ছিল, এখান থেকে ফেরা সম্ভব নয়। আমি এটা শোনার পর সেখানেই হয়তো ভয়ে আমি সেখানেই অজ্ঞান হয়ে গেলাম। আমি যখন চোখ খুললাম, আমি আবারও সেই বাসায় একতলায়। আমি এখানে কিভাবে আসলাম? আমি তো পুলিশ থানায় ছিলাম। আমি খুবই অবাক হয়ে গেলাম। এরপর একই ঘটনা আমার সাথে বারবার হচ্ছিল। আমি আবারও পুলিশ থানায় গেলাম। আমি আবারও তাকে প্রমাণ করার জন্য, পুলিশকে প্রমাণ করার জন্য আমি আমার রেকর্ডিংটা অন করলাম। প্রত্যেকবার একই ভয়ঙ্কর কণ্ঠে আমার কাছে বলা হচ্ছিল সেই রেকর্ডিংয়ে, এখান থেকে ফেরা সম্ভব নয়। আমি এতই ভয় পেয়ে গেলাম যে আমি বুঝতে পারলাম যে আমার সাথে কিছু একটা খুব খারাপ হচ্ছে, কারণ এই ঘটনা আমার সাথে বারবার হতে লাগলো। আমি বের হতে চাই এই অবস্থা থেকে। আমি বারবার অজ্ঞান হয়ে যাচ্ছিলাম দেখে আমি বাসার বাইরেও যেতে পারছিলাম না, কারণ আমি বারবার যখন আমার জ্ঞান ফিরছিল, আমি বারবার সেই একতলা বাসায় আমার রুমেই আমার জ্ঞান ফিরছিল। আমার কাছে মনে হচ্ছিল আমি পাগল হয়ে গিয়েছি। এদিকে আমার সাথে বারবার একই জিনিস হওয়ার কারণে আমার বাসায় আমি কোনো খাবারও আনতে পারছিলাম না, আমি কোনো ঘুমাতেও পারছিলাম না। এদিকে মাও নেই বাসায়। তো আমি আস্তে আস্তে অসুস্থ হয়ে যাচ্ছিলাম। আমি কারোর সাথে যোগাযোগ করতে পারছিলাম না, কিন্তু ইন্টারনেট চলাচল ছিল, ইন্টারনেটে সব চলছিল, শুধু কারোর সাথেই যোগাযোগ করতে পারছিলাম না। আমি কাউকে কল করলে কারো কাছে কল যাচ্ছিল না, কারো কল আমার কাছে আসছিল না। তবে অন্য কেউ মেসেজ পাঠালে আমার কাছে সেটা আসছিল, কিন্তু আমার কোনো কল বা মেসেজ অন্য কারো কাছে যাচ্ছিল না, যেই কারণে আমি সাহায্য চাইতে পারছিলাম না। তো হঠাৎ করে আমি
একটা ডাক শুনলাম, ইরা, মামুনি। আমি দৌড়িয়ে গেলাম। আমি ভাবলাম হয়তো ওই রুমে মা আমাকে ডাকছে। তো আমি গিয়ে বললাম, মা তুমি কোথায় ছিলে এতদিন? তোমাকে অনেক দিন ধরে খুঁজে পাচ্ছিলাম না আমি। তো আমি যাওয়ার সাথে সাথে হঠাৎ করে দেখলাম সেটা আমার মা না। তার চেহারাটা এত বেশি বিভৎস এবং এত বিকৃত, কিন্তু আমি এটা বুঝতে পারলাম সেই মহিলাটা আমার মা না। সেই মহিলাটা সেই উপর তালায় যে ভদ্র মহিলাটা ছিল, একেবারে তার মতো চেহারা তার। আমি এত বেশি ভয় পেয়ে গেলাম সেটা দেখে। আমি চিৎকার করে আমি আমার রুমে গিয়ে দরজা বন্ধ করে ফেললাম। আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম। আমার নিজেকে খুব নিরুপায় লাগছিল যে আমি কি করব। আমার তো কোনো ফোনও যাচ্ছে না কোথাও, আমি কারোর সাথে যোগাযোগ করতে পারছি না। আমি এখন কি করতে পারি, কিভাবে এই পরিস্থিতি থেকে আমি বাঁচতে পারি? আমি এখান থেকে বেরও হতে পারছি না। আমি পুরো আটকা পড়ে গিয়েছি। আমি হয়তো বা এভাবেই এখানে মারা যাব। তখন আমি চিন্তা করলাম আমি আমার ল্যাপটপটা খুলি, হয়তো বা ল্যাপটপ দিয়ে আমি কোনোভাবে সাহায্য চাইতে পারি কারো কাছে। তো আমি যখন ল্যাপটপটা খুললাম, দেখলাম ল্যাপটপে আমি কারোর সাথে যোগাযোগ করতে পারছি না। তবে সেখানে আমি একটি রেকর্ডিং পেলাম আমার হোয়াটসঅ্যাপে। রেকর্ডিংটা আমার মা আমাকে পাঠিয়েছেন। রেকর্ডিংটা আমি দ্রুত অন করলাম যে মা আমাকে কি পাঠিয়েছে, আমার তো জানতে হবে। তো আমি যখনই রেকর্ডিংটা অন করলাম, আমি খুবই অবাক হলাম। রেকর্ডিংটায় মা আমাকে বলছে, ইরা, মা তুই কোথায়? 2 মাস ধরে তোকে খুঁজে পাচ্ছি না। তুই যে চলে গেলি, তারপর আর ফিরে এলি না আমার কাছে। আমি তোকে কোথাও পাচ্ছি না। আমি এখন প্রচণ্ড চিন্তায় আছি তোকে নিয়ে। 2 মাস ধরে তোর কোনো খবর নেই, তোর সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারছি না। আমি তোর সব বন্ধু বান্ধব সবাইকে জিজ্ঞেস করেছি, কেউ বলতে পারছে না তুই কোথায়। তাই আমি থানায় জিডি করেছি শেষে, যে কোনোভাবে যদি তোকে খুঁজে পাওয়া যায়, পুলিশ যদি আমাকে হেল্প করতে পারে কোনোভাবে তোকে খুঁজতে। আমি আমার মায়ের হোয়াটসঅ্যাপে পাঠানো ভয়েস মেসেজটা পেয়ে আমি এত বেশি চমকে গেলাম আর এত ভয় পেয়ে গেলাম, আমার হাত পা কাঁপতে লাগলো। তাহলে আমার সাথে এতদিন কে ছিল? আমি এত ভয় পেয়ে গেলাম যে আমার সাথে তো নিশ্চয়ই এতদিন আমার সাথে আমার মা ছিল না, সে তাহলে অন্য কেউ ছিল। আমি বুঝতে পারলাম আমি এই বাসায় একা না, আমার সাথে আরও কেউ আছে। কিন্তু যেই আছে সে মানুষ না, আর সে আমার মাও না। কারণ আমার মার ভয়েস মেসেজে আমি সেটা খুব স্পষ্টভাবেই বুঝে ফেলেছিলাম যে আমার মা আমাকে খুঁজছে, তাও 2 মাস ধরে। তাহলে 2 মাস ধরে আমার মা নিশ্চয়ই আমার সাথে ছিল না। এভাবে দিন পার হতে লাগলো। আমি দুর্বল হয়ে যাচ্ছিলাম, অসুস্থ হয়ে যাচ্ছিলাম, কারণ খাবারের অভাবে, ঘুমের অভাবে আমি পাগল হয়ে যাচ্ছিলাম। আমার শরীরে কোনো বল থাকছিল না। আমার বিশ্বাস ছিল একদিন না একদিন কেউ আমাকে খুঁজতে বা হয়তো এই বাসার দিকে কেউ না কেউ নিশ্চয়ই আসবে। তাই আমি হয়তো বা সেই পর্যন্ত বেঁচে থাকতে পারবো না, বা যেমন অবস্থায় থাকি আমার সাথে যা ঘটলো তা তো কেউ জানবে না। তাই আমি জীবিত অবস্থায় কেউ আমাকে পাক বা মৃত অবস্থায় কেউ পাক, আমি যেই আসবে আমি তার জন্য আমি আমার ল্যাপটপে আমার সাথে যা যা ঘটেছে আমি সব লেখা শুরু করলাম। যেহেতু আমি কারো সাথে যোগাযোগ করতে পারছিলাম না, তো অ্যাটলিস্ট আমি লিখে রাখি সব আমার ল্যাপটপে। তো আমি আমার ল্যাপটপে সব লিখলাম আমার সাথে যা যা হচ্ছিল। শেষে লেখা ছিল, কেউ যদি আমার এই ঘটনাটি জানতে পারেন, আমার ল্যাপটপটি পান, অবশ্যই আমার সাহায্য করবেন, আমাকে বাঁচানোর চেষ্টা করবেন, আমি বাঁচতে চাই। এই পর্যন্তই লেখা ছিল সেই ল্যাপটপটায়। যে ল্যাপটপটা পাওয়া গেছে সেই বাড়িটায়, যে বাড়িটার বর্ণনা ছিল সেই ল্যাপটপের ঘটনাটায়। কিন্তু ইরাকে আজও পাওয়া যায়নি। সেই বাসায় ইরাকে পাওয়া যায়নি, ইরাকে আর কোথাওই পাওয়া যায়নি। এই ঘটনাটি পাওয়া গেছে পুলিশ স্টেশনের পুরনো কোনো এক ফাইলে।
এবং এই কেসটি আজও সমাধান করা হয়নি, সমাধান করা যায়নি আসলে। কারণ ঘটনাটি যা ছিল তা পুরোপুরি মনে হচ্ছিল অস্বাভাবিক একটা ঘটনা। এরকম ঘটনা যেখানে ইরা যা যা বলেছে তা সবই মিলে যাচ্ছিল তার রুমের সাথে, উপরতলার বাড়ির সাথে। উপরতলার বাড়িটা ছিল 7 বছর ধরে বন্ধ, সে বাসায় কেউ থাকতো না। 7 বছরে সে বাসায় কেউ যায়নি। এবং নিচতলায়ও এই পুরো বিল্ডিংটার যে বাড়িওয়ালা, তার কাছে জিজ্ঞেস করে জানা গিয়েছে এই বাড়িটি সে কখনো কাউকে ভাড়াই দেয়নি, উপরতলাও নিচতলাও। কারণ দোতলায় একটি পরিবার খুব অদ্ভুতভাবে মৃত্যুবরণ করেছিল, তাদেরকে মেরে ফেলা হয়েছিল পুরো পরিবারকে একসাথে। সেটার কেসও সলভ করা হয়নি, সেই কারণে ওই বাড়িটি কাউকে ভাড়াই দেওয়া যেত না। আশেপাশের মানুষও খুব অবাক হয়েছে শুনে যে এই বাসায় তো 7 বছর ধরেই কেউ থাকে না, কিভাবে এখানে ইরার খোঁজ নিতে পুলিশ এসেছে। সব কিছুই অনেকটা ঘোলাটে এবং অবাস্তব। যদি ইরাকে খুঁজে পাওয়া যেত তাহলে হয়তো অনেক কিছুরই জবাব পাওয়া যেত, অনেক কিছুর উত্তর পাওয়া যেত, অনেক প্রশ্নর। কিন্তু কোনো কিছুরই উত্তর না পুলিশ পেয়েছে, না আমরা কেউ পেলাম। তার কারণ হচ্ছে ইরাকেই খুঁজে পাওয়া যায়নি। তবে একটা জিনিসও মিলে গেল, সেটা হচ্ছে পুলিশ কেসে, পুলিশ স্টেশনে খোঁজ করে পাওয়া গেছে 2 বছর আগে তার মা জিডি করেছিল ইরাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ইরার মিসিং ফাইল সে একটা জিডি করেছিল, ইরাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সেটার জন্য থানায় সে জিডি করেছিল। এই জন্য এই ঘটনার সাথে তার ল্যাপটপে বলা ইরা যেটা বলেছিল সেটাও মিলে গেল। ইরাই জানে ইরার সাথে এগুলা কিভাবে ঘটেছে এবং ইরা এখন কোথায়, তা আমরা কেউই বলতে পারি না। ইরাকে এখনও খুঁজে পাওয়া যায়নি, শুধু পাওয়া গেছে ইরার ল্যাপটপটা। ইরার সাথে কি হয়েছে আমরা কেউই বলতে পারি না। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন এটা যে ইরা এখন কোথায় আছে। ইরাকে অনেক খোঁজা হয়েছে কিন্তু কোথাও পাওয়া যায়নি। তাই ঘটনাটি এতই অদ্ভুত ছিল যে এই কেসটা কোনো সমাধানই পাওয়া যায়নি, তাই এই কেসটা ক্লোজ করে দেয়া হয়েছে। এই ঘটনাটি আমি যার কাছ থেকে সংগ্রহ করেছি সে তার নাম আমাকে প্রকাশ করতে নিষেধ করেছে। সে একজন পুলিশ অফিসার। আমি রাইসা বলছি, লন্ডন থেকে। অসংখ্য ধন্যবাদ রাইসা তোমাকে ঘটনাটা আমাদের সাথে শেয়ার করার জন্য। আর আপনারা কে কোথা থেকে শুনছেন কমেন্টে আমাদের জানিয়ে দিতে পারেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আমি রাফাত, আর আপনারা শুনছেন ভূত.নেট। একটাবার ভাবুন, আপনি এমন একটা বাসায় গেলেন যে বাসাটা থেকে আর বের হওয়া যায় না, যেখানে সময় থেমে যায়, যেখানে সময়ের পুনরাবৃত্তি ঘটতেই থাকে। জিনিসটা আসলেই অনেক ভয়ানক এবং অদ্ভুত। যাই হোক, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি একটা ইমেইলে। আসসালামু আলাইকুম রাফাত ভাই, আমি মুকিদ। আমি আজকে যে এই ঘটনাটা শেয়ার করব এটা আসলে কোনো ঘটনা না, এটা আমার জীবনের সাথে ঘটে যাওয়া এমন একটি বিপর্যয় যেটা আমাকে এখনও কাঁদায়। আমার সুখের সংসারটা নিমিষেই ভেঙে যায়। ঘটনার উৎপত্তি হয় 2015 সালের 12ই নভেম্বর। একটা কথা বলে নেই, 2010 সালে আমি, আমার স্ত্রী ও আমাদের আদরের সন্তানকে নিয়ে আমরা বাংলাদেশ থেকে কানাডায় শিফট হই। সব কিছু পারফেক্টলি চলতেছিল। একটা সুখের সংসারে যা যা প্রয়োজন সবই ছিল আমাদের। যাই হোক, প্রতিদিনের মতো আমি আমার মেয়েকে স্কুলে ড্রপ করে অফিসে চলে যাই। আমার মেয়ের স্কুলে একটা বান্ধবী হয়, নাম তার এমিলি। সব ঠিকঠাকই চলতেছিল, কিন্তু হঠাৎ একদিন যেই মেয়ে আমি যখন অফিস শেষে বাসায় আসি দৌড়ে আমার কাছে আসে এবং জিজ্ঞেস করে, বাবা কী এনেছো আমার জন্য। ওই দিন হঠাৎ জেসিকার কোনো খোঁজ নেই। তো আমি ওর রুমে যাই। আমি রুমে গিয়ে দেখি ও টেবিলে বসে আছে
আর ওর হাত দিয়ে জোরে জোরে টেবিলে দাগাচ্ছে, ওর হাত থেকে রক্ত বের হচ্ছে, আর ও একটা কথা বিড়বিড় করে বলছে, 5 4 3 2 1, 5 4 3 2 1। আমি জিজ্ঞেস করলাম, মামুনি কী হয়েছে তোমার? ও কোনো জবাব দিল না। ও বিড়বিড় করে ওই সেম জিনিসটাই বলতেছিল, 5 4 3 2 1, আর ওর হাত থেকে রক্ত বের হইতেছিল। তো তখন আমি আর কোনো দিক না থাকিয়ে ওকে নিয়ে ডিরেক্টলি হসপিটাল চলে যাই। তারপর হসপিটালে গিয়ে ডাক্তারের পরামর্শ নেই, এবং ডাক্তার বলে যে ওর এক ধরনের অ্যামনেশিয়া, এক ধরনের রোগ, আর এটা নাকি নানা কারণেই হয়ে থাকে। এর জন্য কিছু সিডেটিভ মানে কিছু ওষুধ দেয় ওকে ঘুমের, রেস্টের জন্য, রিল্যাক্সিংয়ের জন্য। ডাক্তার আমাকে আরও পরামর্শ দেয় যে আমি যেন ওকে নিয়ে একটু ঘুরে আসি ওর মাইন্ড রিফ্রেশমেন্টের জন্য। যাই হোক, আমার মেয়ে সবার আগে আমার কাছে। তো আমি পরের দিনই মানে 2-3 দিন পরই চলে যাই ওকে নিয়ে। আশেপাশের অনেক সুন্দর সুন্দর কিছু এরিয়া আছে ক্যানাডার, তো ওই সব এরিয়াতে মানে আমি ভিজিট করি, একটু ঘুরতে যাই। বাট তাতেও তেমন কোনো লাভ হয় না। পুরাটা জার্নিতেই ও পুরা নীরব, আর একটা কথাই বিড়বিড় করে বলছে, 5 4 3 2 1। ওর আঙ্গুল গুনছে আর সেম জিনিসটাই করতেছে রিপিটেডলি। আর কিছুক্ষণ পর ও আরেকটা কথা বলে যে এমিলির বাসায় যাব, আমার খুব ক্ষুধা পেয়েছে, এমিলির বাসায় যাব, আমার খুব ক্ষুধা পেয়েছে। তো এটা শুনে আমি আসলে কিছুই বুঝতে পারি নাই তখন, যে মানে কী হইতেছে। মানে আমি এটা জানি যে ওর একটা বান্ধবী হয়, ওর মার কাছ থেকে আমি জানতে পারি যে ওর রিসেন্ট একটা বান্ধবী হয় এমিলি। মেয়েটা ভালো, পড়ালেখা অনেক ভালো, বাট তেমন অন্য কোনো কিছুই আমি জানি না, যেটা সত্যি কথা। তো পরে আমি ওর স্কুলের হেডমাস্টারের থ্রু খবর নেই যে আসলে এমিলির ব্যাপারটা নিয়ে। তো যা জানতে পারি যে এমিলি মেয়েটা মানে খুব আনমাইন্ডফুল, একটা জিনিসের দিকে তাকিয়ে থাকে, ধ্যান ধরে থাকে। ওর তেমন কোনো ফ্রেন্ড নাই স্কুলে। ওর একমাত্র ফ্রেন্ড হলো আমার মেয়ে জেসিকা। যাই হোক, আমি হয়তো বা ওর ভাবলাম যে ওদের ভিতরে কি কোনো কোনো কিছু নিয়ে ঝগড়া বা ঝামেলা হয়েছে, এর জন্য কি আমার মেয়েটা এরকম করতেছে। মানে আমি তখনও বুঝতে পারতেছিলাম না যে এটা সামথিং রং অর সামথিং প্যারানর্মাল। সো পরে আমি জেসিকার স্কুলের হেডমাস্টারের কাছ থেকে এমিলির বাবার নাম্বার নেই। তো পরে আমি তাকে ফোন দেই, ফোন দিয়ে আমি তাকে পুরা সিচুয়েশানটাই বলি যে এই এই এই। তো পরে সে আমাকে বললো হয়তো বা কোনো কিছু নিয়ে হয়তো বা বান্ধবীদের ভিতরে ঝগড়া হয়েছে বা সামথিং লাইক দ্যাট, এর জন্য এগুলো হইতে পারে, কারণ এই বয়সটায় মাঝে মধ্যে এরকম জিনিস হয়। মানে সে আমাকে এটা বললো যে এটা কোনো বিগ ডিল না। আর আমাকে এটা বললো যে আপনি একটা কাজ করতে পারেন, আপনি একদিন জেসিকাকে নিয়ে আমাদের বাসায় চলে আসেন, ও একটু এমিলির সাথে গল্প টল্প করলে হয়তো বা সব ঠিক হয়ে যাবে। যাই হোক, পরে আমি অনেক ভেবে ভাবনা চিন্তা করার পর আমি আমার মেয়েকে যে জিজ্ঞেস করি যে মামুনি তুমি কি এমিলির বাসায় যাবা। এই কথাটা বলা মাত্রই ও মানে খুবই উত্তেজিত হয়ে যায় আর বলে হ্যাঁ যাবো যাবো, এখনই যাবো, এখনই নিয়ে যাও, এখনই নিয়ে যাও, মানে এরকম একটা রিয়্যাক্ট করে। তো আমি ভাবলাম হয়তো বা আসলেই মানে হয়তো বা আমি অনেক কিছু নিয়ে বেশি ভাবতেছি, বাট কিছু কিছু জিনিস আমার কাছে খুব উইয়ার্ড লাগে যে ও একটা কথা বিড়বিড় করে, যেমন 5 4 3 2 1, তারপর হইলো ও একটু আনমাইন্ডফুল হয়ে গেছে আমার মনে হয়, মানে ধ্যান ধরে থাকে, একটা জিনিসের দিকে তাকায় থাকে। ও এরকম ছিল না, ও প্রচণ্ড হাসি খুশি একটা মেয়ে ছিল। আমি যখনই অফিস থেকে আসতাম দৌড় দিয়ে আমার কাছে চলে আসতো, বাবা কী আনছো, বাবা ঘুরতে নিয়ে যাও, মানে এরকম একটা ব্যাপার ছিল। বাট ওই জিনিসটার ভিতরে মানে সাডেনলি ধূপ করে চলে গেছে। যাই হোক, আমি পরে চিন্তা করি যে আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই এমএলএর বাসায়, ওকে নিয়ে যাই। তো কয়েকদিন পর আমি ওকে নিয়ে এমএলএর বাসায় যাই। তো বাসায় গিয়ে কলিং বেল প্রেস করার পর মানে ওই সেট থেকে একটা মানে ওল্ড লেডি, মানে একটু বয়স্ক হবে এরকম, সে আমি যতটুকু জানছি পরে যে সে হলো এমিলির ন্যানি। হ্যাঁ, এমিলিকে পালে আর কি, কারণ হলো ওর মা অসুস্থ, এর জন্য আর কি এমিলির দেখাশোনা সব ওই মহিলাই করে। তো ওই মহিলা আমাকে বললো আপনি নিশ্চিন্ত থাকেন, আপনি জেসিকাকে রেখে যেতে পারেন, সন্ধ্যার সময় আমরা আপনার মেয়েকে মানে সুন্দরভাবে গাড়িতে আপনার বাসায় ড্রপ করে দিব। তো
তো আমি এটা শোনার পর একটু নিশ্চিন্ত, কারণ আমি আর এমিলির বাবার সাথেও কথা হয়। তো আমি আমার মেয়েকে রেখে আমি আমার একটা ফ্রেন্ডের বাসায় চলে যাই। ওর সাথে একটু আমার কাজ ছিল কিছু বিজনেস রিলেটেড। তো তারপর মানে সন্ধ্যা হয়ে যায়। তো আমাকে জেসিকার মা ফোন দেয়, ফোন দিয়ে জিজ্ঞেস করে যে আচ্ছা, জেসিকা তো এখনও বাসায় ফিরলো না, এখন তো মোর দেন সন্ধ্যা পার হয়ে গেছে অলরেডি, 9:30টার কাছাকাছি হয়েছে, তুমি একটু খোঁজ নিয়ে দেখবে নাকি? তো আমি একটু কনফিউজ যে ওরা বললো যে সন্ধ্যার পরই আমার মেয়েকে বাসায় পৌঁছে দেবে, তো স্টিল নাও যে ওরা এখনও আমার মেয়েকে নিয়ে বাসায় পৌঁছায় নাই। তো আমি এমিলির বাবাকে ফোন দিলাম, বাট উনি ফোন তখন ধরতেছিল না। তো আমি জাস্ট ড্রাইভ করে আবার এমিলির বাসায় চলে যাই। তো বাসায় চলে যাওয়ার পর ওই ওল্ড লেডি মানে ন্যানি দরজা খোলে। তো আমি জিজ্ঞেস করি জেসিকা কোথায়? উনি বললো যে ওরা উপরে আছে, খেলাধুলা করতেছে। আমি বলছি আচ্ছা, আমি একটু তাদের যাই। তো উপরে যাওয়ার পর আমি যেটা দেখি, মানে আমি আসলে কখনো ভাবতে পারি না যে আমি এরকম একটা জিনিস ফেস করব। আমি দেখি যে আমার মেয়ে একটা চাকু নিয়ে তার আঙ্গুল কাটতেছে, এটা কাউন্ট করে 5 4 3 2 1, মানে এইটা বলে আর একটা আঙ্গুল কাটছে। কাইটা হলো সেটা এমিলিকে দিতেছে, এমিলি সেই আঙ্গুলটা খাচ্ছে। আর সে আরেকটা আঙ্গুল কাটছে, কাটার পর ওটা আমার দিকে তাকিয়ে মানে আমার মেয়ে বলতেছে, বাবা খাবা? তো at that time I thought that something is terribly wrong. তো আমি ওকে নিয়ে ডিরেক্টলি চলে যাই হইলো হসপিটালে যাওয়ার পর ওকে আমি অ্যাডমিট করি। সে সময় ও পাগলের মতো উত্তেজিত হইতেছিল, বলতেছিল আমাকে কেন নিয়ে আসছো, আমাকে ছেড়ে দাও, আমি যাব, আমি তোমাদের সাথে থাকবো না, আমি এমিলির সাথেই থাকবো। তো আমি আসলে কিছুই বুঝতে পারতেছিলাম না কি হয়েছে। ডাক্তার ওকে তখন ঘুমের ওষুধ দিয়ে মানে ওকে জাস্ট সিডেটিভ দিয়ে ঘুম পড়ায় দেয়। কিন্তু স্যাডলি আমার মেয়ে কোমায় চলে যায়। তো ও ঠিক 1.5 বছর টানা কোমায় থাকে। কিন্তু কোমায় থেকে ফিরে আসার পর ওর প্রথম যে কথাটা থাকে সেটা হলো এটা যে, বাবা আমাকে কি এমএলএর টিফিন বক্সটা এনে দিবা, আমি রাইস কেক খাবো। যাই হোক, এরপর থেকে আমার মেয়ে আর স্বাভাবিক জীবনে ব্যাক করতে পারে না। আজ 2026, খুব মানে দুঃখের সাথে বলতে হচ্ছে আমার মেয়ে আর এই পৃথিবীতে নেই। ও একদিন সুইসাইড করে, আর এভাবেই আসলে আমার সুখের সংসারটা শেষ হয়ে যায়। আমরা অনেক অনেক কিছুই চেষ্টা করেছিলাম, আমরা অনেক মৌলবীর কাছেও গেছিলাম যে কোনো কিছুর সলিউশন হয় কিনা, বাট অনেক কিছু চেষ্টা করে কোনো কিছুর সলিউশন করতে পারি নাই। যাই হোক, সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, এটাই আমি চাই। ইমেলটা এখানেই শেষ। আসলে ইমেলটা পড়তে গিয়ে আমি নিজেই অনেক ইমোশনাল হয়ে গেছি। আসলে কিছু কিছু জিনিস মেনে নেওয়া অনেক টাফ, আর আরও টাফ হয় তখন যখন জিনিসগুলোর কোনো ব্যাখ্যা থাকে না। থ্যাংক ইউ আমাদের সাথে ঘটনাটা শেয়ার করার জন্য। আর আপনারা যারা শুনছেন কাইন্ডলি কমেন্টে জানাতে পারেন কে কোথা থেকে শুনছেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভূত.নেটের পাশেই থাকুন। আমি রাফাত, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে অনেক সব ঘটনা নিয়ে। আর আপনারা চাইলে ডিসক্রিপশনের ইমেইলে আমাদেরকে আপনাদের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো পাঠাতে পারেন। আল্লাহ হাফেজ।